বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছো তোমরা? শুনতে পাচ্ছ আমাকে? সবাই শুনতে পাচ্ছ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিস ভালো আসসালামু আছো? আলাইকুম। সবাই ভালো আছো তো? তাহলে আমরা জি মিস। কোন অধ্যায় পড়ছিলাম? দ্বিতীয় অধ্যায়। মিস দ্বিতীয় অধ্যায়। প্রথম পত্র, তাই না? ফার্স্ট জি পেপার। মিস। আচ্ছা, বই আছে, সবাই বই বের করেছো? জি মিস। আমাদের অধ্যায়টার নাম কি ছিল? পৃথিবীর গঠন। এই অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বেশ বড়, না? জি মিস। প্রথম অধ্যায়টা বড়। তোমাদের মনে আছে তো? শেষ করে আমরা কিন্তু একটা পরীক্ষা নেব। আচ্ছা, চ্যাট বক্সে রোল লেখো, আবার আমি ডেকে দেবো, একটা রোল কল করব। হ্যাঁ, ডাকলে আমার নামগুলো মনে থাকবে, তোমাদের নাম রোলগুলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। তোমাদের সাথে একটু শেয়ার করি। এইটা দেখতে পাচ্ছ? একটা জি মিস দেখা যাচ্ছে। আমরা কোন মহাদেশে কোন মালভূমি অবস্থিত এটা দেখি তো তোমাদের একটু মনে আছে কিনা। আল মাহবুবা। আমি কিন্তু নাম ধরে ধরে একটু তোমাদের সাথে কথা বলবো, প্রশ্ন করবো, উত্তর দিব। আমাদের জুম ক্লাসের উদ্দেশ্য ভালো, যাতে আমরা পারস্পরিক কথাবার্তা বলতে পারি, প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তা না হলে তো ইউটিউবের ক্লাসে ঠিক ছিল, তাই না? যাতে আমরা এর উপকারটা পাই, সেজন্য আমি তোমাদের নাম রোল ধরে ডাকবো, খেয়াল করবা। আল মাহবুবাকে ডেকে। আল মাহবুবা। জি ম্যাম। জি ম্যাম। তিব্বতের মালভূমি কোন মহাদেশে অবস্থিত? ম্যাম কোশ্চেনটা বুঝিনি, নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, তিব্বত মালভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। হ্যাঁ, ভেরি গুড। এবার আমাকে বলো, আবার কাকে ডাকি? নাজনীন আক্তার, বলো। নাজনীন আক্তার, জি মিস। তুমি বলো তো বাবা, যে অবস্থান অনুসারে মালভূমি কত প্রকার পড়েছি আমরা? বলো, অবস্থান অনুসারে মালভূমি 3 প্রকার। 3 প্রকার, নাম বলো। মিস পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। হ্যাঁ, আরেকটা ছিল না অন্যান্য মালভূমি? আরেকটা 4 প্রকার না? অন্যান্য, আরেকটা ছিল অন্যান্য মালভূমি। তা মরু মালভূমি আর তুষার মালভূমি এর মধ্যে ছিল। পর্বত মধ্যবর্তী মালভূমির একজন উদাহরণ দাও। উমাইমা হুদা। উমাইমা হুদা 150 রোল। তুমি একটু আনমিউট হও তো। উমাইমা হুদা, জি মিস। পর্বত মধ্যবর্তী মালভূমির একটা উদাহরণ দাও তো বাবা। মিস পর্বত মধ্যবর্তী মালভূমি। মিস এটা একটু ভুলে গেছো? আচ্ছা, কার মনে আছে মিস বলো তো? আমি বলবো হ্যাঁ বলো। মিস আমি বলি। তারিম মালভূমি। তারিম মালভূমি। তারিম মালভূমি, হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো পাদদেশীয় মালভূমির একটা উদাহরণ দাও। মিস পাদদেশীয় মালভূমি আমেরিকার পাতাগোনিয়া। হ্যাঁ, এই তো সুন্দর। একটু আমরা পেছনের পড়া শুরুতেই একটু আগের দিনের পড়াটা একটু মনে করব, হ্যাঁ? বারবার মনে জি করলে মিস। এটা তোমরা ভুলে যাবে না।
দীর্ঘদিন মনে রাখার উপায় কি বলো? বারবার মনে করা। হ্যাঁ, এই জন্য জি একবার মিস। একবার পড়লে ভুলে যাবে। এই জন্য আমি ক্লাস শুরুর আগে একটু পিছনের পড়া জিজ্ঞেস করব, নাম ধরে ধরে জিজ্ঞেস করব, আর আমি কিন্তু নাম ধরে রোল কল নেব। চ্যাট বক্সে লিখবে ঠিক আছে, কিন্তু আমি দেখতে চাই যারা সরাসরি আমি যাদের দেখতে পাবো তাদের উপস্থিতি দেবো। যদি ডাকলে না পাই তাহলে কিন্তু উপস্থিতি নাই, আর উপস্থিতির উপরে কিন্তু নাম্বার থাকবে। ম্যাম লাস্টের ডে তো প্রেজেন্ট দেওয়া হয় না, সময় শেষ হয়ে যায়। তখন আমি চ্যাট বক্স থেকে নিয়ে নেই, এটা অসুবিধা নাই। প্রেজেন্ট ওকে ম্যাম। প্রেজেন্ট ইনশাল্লাহ পাবা, কিন্তু এই যে ক্লাস চলাকালীন তখনও কিন্তু আমি রোল লিখি। ধরো এই যে আমি প্রশ্ন করলাম উমাইমা হুদা, ওর রোলটা কিন্তু নিয়ে নিয়েছি, মানে যাকে আমি সরাসরি দেখতে পাচ্ছি সে উপস্থিত আমি ধরবো। চ্যাট বক্সে মনে করো কেউ কেউ প্রক্সি রোল লিখে দিতে পারে, কিন্তু যাকে আমি দেখবো তারটা নেব উপস্থিতি, যাকে যাকে দেখবো কথা বলবো। আচ্ছা, আমরা আজকে পড়বো মানব জীবনে মালভূমির প্রভাব, অর্থাৎ মালভূমি আমাদেরকে মালভূমির উপরে মানুষের জীবনে কি প্রভাব পড়ে, মালভূমি কি মানুষের জন্য ভালো না খারাপ, না মানুষের পেশা, এগুলো কিভাবে নির্ভর করে। যেমন ধরো যেসব বাংলাদেশ তো নদীবহুল এলাকা না, আমরা সবাই জানি, এবং উর্বর উর্বর এই জন্য বাংলাদেশের অধিকাংশ লোক কি করে, কৃষি কাজ করে। যেখানকার মানে উপজীবিকা যেটা, যেখানকার ভূপ্রকৃতি জলবায়ু এগুলো কিন্তু মানুষের জীবিকা নির্ধারণ করে, অনেকটাই প্রকৃতি নির্ধারণ করে। তো মালভূমির এলাকার মানুষের জীবিকা, জীবন জীবিকা কেমন হয়? আমরা কতগুলো দেশ দেখেছিলাম না মহাদেশীয় মালভূমির ম্যাপে, বলতো কি কি? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ। এগুলো না, স্পেন, দক্ষিণ ভারত, দাক্ষিণাত্য, আরব, হ্যাঁ অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, হ্যাঁ এগুলো কি, এগুলো দেখেছিলাম আমরা। এগুলো হলো মানে এগুলো পুরা দেশটাই মালভূমি, পুরা দেশটা মহাদেশীয় মালভূমি। হ্যাঁ মহাদেশীয় মালভূমি। তো এই দেশগুলার মানুষজন কিভাবে মালভূমি দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ মালভূমি তাদের জীবনে কি কি প্রভাব ফেলে, এটা আমরা দেখব। বিষয়গুলো সুন্দর না? একটু আগ্রহ করে তোমরা যদি পড়ো যে আসলে মালভূমি কি করে মানুষের জীবনে, কি প্রভাব ফেলে দেখি তো। হ্যাঁ, তাহলে তোমরা এটা পড়ে আনন্দ পাবা। দেখো এখানে কি বলছে, কৃষিকার্য, পশুপালন, খনিজ সম্পদ উত্তোলন, শিল্প স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজে মালভূমিগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়া মালভূমি মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে যে প্রভাব বিস্তার করে সেগুলো কি দেখো। দেখো এখন আমরা এখান থেকে দেখব কঠিন শিলা। সমভূমি অপেক্ষা মালভূমি কঠিন শিলায় আবৃত থাকে বলে সেখানে জীবিকা নির্বাহের সাধারণ স্বাচ্ছন্দ্য থাকে না। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, কঠিন শিলা তার মানে আমরা যেমন নিম্ন সমভূমি, বাংলাদেশ পলিমাটি সমৃদ্ধ উর্বর সমভূমি, আমাদের মাটিগুলো কেমন নরম, কারণ এটা নদীর ক্ষয় সঞ্চয় দ্বারা সৃষ্টি হয়েছে, পলি দ্বারা গঠিত। হ্যাঁ নদীর সঞ্চয় দ্বারা, কাদামাটি পলিমাটি, তো এটা তো নরম হবেই নাকি। আর যে জায়গাটা উঁচু, আমরা জানি মালভূমি মানে উঁচু, উঁচু জায়গা তো কঠিন না হলে ও তো বৃষ্টির পানিতে মনে করো ধুয়ে গলে ক্ষয় হয়ে যাবে, তাই না? কঠিন না হলে কি উঁচু হয়ে থাকবে? তোমাদের কি মনে হয়? না মিস। সেজন্য এটার শিলাটা কেমন কঠিন, কঠিন শিলায় আবৃত থাকে এবং সেখানে জীবিকা নির্বাহের সাধারণ স্বাচ্ছন্দ্য থাকে না। স্বাচ্ছন্দ্য মানে সুবিধা নাই, যেমন আমরা ধরো আমাদের নরম মাটি পলি মাটি আমরা সহজেই কৃষি কাজ করতে পারি, কিন্তু মালভূমির মানুষ এই শক্ত পাথরের মতো মাটি, ওখানে কিন্তু কৃষি কাজ সহজে হয় না, মানে সহজলভ্য না। এরপরে জলবায়ু দেখো, সমুদ্র সমতল হতে অনেক উঁচু বলে মালভূমির জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ ও শীতল হয়ে থাকে। আমরা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তত তাপমাত্রা কমতে থাকে, আবার পরে বাড়তে থাকে। এটা আমরা পরে বায়ুমণ্ডল অধ্যায়ে পড়বো যে কোন স্তরে বায়ুর তাপমাত্রা বাড়ে। তো তাহলে সাধারণত মালভূমির একটু শীতল হয়, তবে পর্বত মধ্যবর্তী মালভূমির মধ্যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে বলে সেখানে বৃষ্টিপাত হয় না, মানে
কার যেন শব্দ হচ্ছে, একটু মিউট মিস অনেক শব্দ আসতেছে, আপনার কথা বুঝতে পারছি না। একটু মিউট করো তো। নাজনীন আক্তার মিউট করো, তাবাসসুম, অবনী তোমরা একটু মিউট হও। আমার সাথে কথা বললে অবশ্যই আনমিউট করে কথা বলবে, কথা বলতে পারবে। কথা বলার জন্যই আমাদের জুম ক্লাসের ব্যবস্থা করা, যাতে তোমরা আমার সাথে কথা বলতে পারো। কথা বলার সময় আনমিউট করে কথা বলবে, অন্য সময় মিউট রাখলে আমার কথাটা তোমরা ভালোভাবে শুনতে পাবে। আচ্ছা, পর্বত মধ্যবর্তী মালভূমি আমরা যে ছবিতে দেখেছি, ছবিটা মনে পড়ছে সবার? চারপাশে পর্বত, মাঝখানটা সমভূমির মতো উঁচু। তো এই মালভূমিতে চারিদিকে পাহাড়, তো বাতাসটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস এখানে প্রবেশ করতে পারে না বলে বৃষ্টিপাত হয় না। তাই এখানে জীবনযাত্রা কষ্টদায়ক। চিন্তা করো, চারদিকে পাহাড়, আবার বৃষ্টি নাই। ফলে মালভূমিতে অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হয়, অর্থাৎ জীবিকা নির্বাহ করা, বিভিন্ন পেশা জীবিকা এটা নির্বাহ করা কিন্তু মালভূমিতে কঠিন। আবার আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি। আফ্রিকা মহাদেশ বড় একটা মহাদেশ, তাই না? ছবিতে জি দেখায়, মিস। ছবিতে দেখায়, এই যে দেখো, এটা হলো আফ্রিকা মহাদেশ, দেখতে পাচ্ছ? এই যে পাও, পাচ্ছ? জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু একেও দেখাতে পারি, এটা দিয়ে দেখো আমার এখানে, দাঁড়াও, একেও দেখো। এই দেখো, সহজ ভাবে আঁকার বুদ্ধি শেখায় তোমাদের। তোমাদের কিন্তু ছবি আঁকতে হবে, হ্যাঁ, গুগলে ছবি আঁকতে হয়। সি, একটা সি লিখবা, সি, সি লিখে, সি লিখে এই সাইডে ভি লিখবা, তাহলে আফ্রিকা হয়ে গেল। দেখা যায় না। দেখা যায় না? এই যে, মিস দেখা যায় না। এই যে এবার দেখতে পাও? আচ্ছা, জি আমি মিস। এখানে দেখো, আবার মিস দেখো, দেখা যাচ্ছে। আবার দেখায়। সি লিখবা, সি লেখা দেখতে পেয়েছো? জি সি, মিস। জি ম্যাম। সি এর সাথে হ্যাঁ লাগায় ম্যাম, এখন ভি আঁকবা, দেখা যায়। সি এর সাথে লাগায় ভি আঁকবা, ভি। তাহলে জি আফ্রিকা হয়ে গেল। পারবা না? জি আবার জি দেখো, ম্যাম, পারবো। আবার দেখো, এটা হলো ম্যাম দেখা যাচ্ছে না। ইংরেজি সি এর মতো। এই যে অন্যরা দেখতে পাচ্ছ? পাও? জি ম্যাম। এই জি। বোর্ডটা আরেকটু জি মিস, সাইড হলে দেখা দেখতে যাচ্ছে। পারতাম আমরা। কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে? মিস, এইদিকে ঠিক আছে। জি মিস। হ্যাঁ, এবার দেখো, এইভাবে এইভাবে আফ্রিকা আঁকা যায়। তোমাদের কাছে খাতা থাকলে এঁকে নাও, অনেক সময় আঁকতে হবে কিন্তু এরকম। খাতা, একটা খাতা নিয়ে বসবে, আমি তো প্রশ্ন লেখায়, হ্যাঁ, খাতা জি থাকবে ম্যাম। স্কুলের। আবার দেখো, এদিকে দেখো, এরকম সি, ইংরেজি সি লিখবা একটা, ইংরেজি সি লিখে নিচ দিয়ে বি এর মতো দিবা, এই আফ্রিকা মহাদেশ হয়ে গেল। এই হলো আফ্রিকা মহাদেশ। আচ্ছা, যে জন্য বলছিলাম কি কারণে আফ্রিকা মহাদেশ আঁকালাম, শোনো। আফ্রিকা মহাদেশ আঁকানোর উদ্দেশ্য হলো, পুরা আফ্রিকা মহাদেশটা একটা মালভূমি। আবার দেখায় তোমাদের মালভূমি কি জিনিস, এইরকম উঁচু, এটাকে বলে মালভূমি, দেখতে পাও? আর পর্বত হলে জি তো মিস। এরকম হবে, পর্বত হলে কেমন হবে? এরকম শৃঙ্গ থাকবে, এটাকে বলে শৃঙ্গ। এই যেটা সুচালু জায়গা, সুচালো। হ্যাঁ, সুচালু জায়গাটাকে বলে শৃঙ্গ, এটা হলো পর্বত। আর মালভূমি কেমন হলো? উঁচু, আর মাথাটা কিন্তু বিস্তীর্ণ সমভূমি। তো গোটা আফ্রিকা মহাদেশটা হলো মালভূমি, বুঝতে পেরেছো? সেই কারণে আফ্রিকাকে আমরা অনুন্নত মহাদেশ বলে জানি, যতদূর জানি, তাই না? জি ঠিক না? মিস। হ্যাঁ। আফ্রিকা বলতে আমরা অনুন্নত বুঝি না, যে অনুন্নত একটা মহাদেশ আফ্রিকা, জি ম্যাম। কারণ মালভূমি, মালভূমির যে প্রভাব আমরা পড়ছি, সেখানে কি দেখছি, যে মালভূমিতে জীবিকা নির্বাহ করা কঠিন, কষ্টদায়ক, জীবনযাত্রা কষ্টদায়ক। কারণ কি? এটা কঠিন শিলা, মাটি নরম না, কৃষিকাজ হয় না। তো কৃষিকাজ না হলে ফসল উৎপাদন হবে কিভাবে? মানুষ খাবে কি? তাই না? এরপরে দেখো, তবে একটা জিনিস সুবিধা হয়, সেটা হলো জলবিদ্যুৎ উৎপাদন। 3 নাম্বার পয়েন্টে দেখো, মালভূমির উপরিভাগ সাধারণত বন্ধুর হয়। বন্ধুর মানে কি? উঁচু নিচু। মালভূমির উপরিভাগ যে উঁচু নিচু। একদম, হ্যাঁ, একদম সমান হবে তা না, তবে পর্বতের চেয়ে সমান। তো বন্ধুর হয়, এবং এই অঞ্চল দিয়ে নদী বয়ে যাওয়ার সময় অনেক জলপ্রপাতের সৃষ্টি হয়। জলপ্রপাত বুঝো তোমরা? জলপ্রপাত, জলপ্রপাত কেমন? ম্যাম, এরকম এরকম ঝর্ণার মতো। খাড়া ঢাল থাকে, আর এখান দিয়ে পানি প্রবাহিত হয়, ঝর্ণার মতো পানি বের পড়ে। ঝর্ণার মতো পানি, হ্যাঁ,
হচ্ছে যেমন ধরো নায়াগ্রা জলপ্রপাত বিভিন্ন তো ছবিতে ভিডিওতে দেখেছো। তো এই জলপ্রপাতের সৃষ্টি হয় সেখানকার নদী হতে ওই জলপ্রপাতের যে পানির শক্তি খুব জোরে যে পানিটা পড়ে, তো সেই শক্তিকে কাজে লাগিয়ে জলপ্রপাতের শক্তিটাকে কাজে লাগিয়ে পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হ্যাঁ, তো ব্রাজিল মালভূমির ইগুয়াসু জলপ্রপাত বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এছাড়া আরো অনেক জলপ্রপাত আছে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে, ফ্রান্সে এইসব জায়গায় এই জলপ্রপাত মানে পানির প্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। বাংলাদেশে একটা জলবিদ্যুৎ আছে, সেটা হলো কোথায় বলো তো, জানো কিনা? বলো তো, কে জানো? ভুলে গেছি ম্যাম। বাংলাদেশে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটিতে। কাপ্তাই কাপ্তাই গেছো? কেউ বেড়াতে গেছো? আমি আচ্ছা, এরপরে আছে কৃষিকার্য। দেখো, মালভূমি অঞ্চল কৃষিকার্য করার উপযুক্ত স্থান নয়, আমরা আগে দেখেছি। তবে জলসেচের সুবিধা সৃষ্টি করার পর এবং কৃষি বিজ্ঞানের প্রয়োগ করে কোনো কোনো মালভূমিতে প্রচুর ফসল উৎপাদন হয়। যেমন দাক্ষিণাত্য মালভূমিতে প্রচুর তুলা। দাক্ষিণাত্য মানে কোনটা বলেছিলাম? গত ক্লাসে বলেছি। দাক্ষিণাত্য কোনটা বলো? ভারতের যে দক্ষিণের অংশটা উপদ্বীপের মতো। উপদ্বীপ কাকে বলে তোমাদের লিখে দিয়েছি আমি আগে। জি মিস। হ্যাঁ, দাক্ষিণাত্য দিয়ে তোমাদের একদিকে খাতায় পানি আর একদিকে জলস্থান স্থলভাগের সাথে সম্পর্ক। হ্যাঁ, শোনো, দাক্ষিণাত্য বললেই বুঝবা ভারতের দক্ষিণ দিকটা। তো তোমরা লিখে রাখো দাক্ষিণাত্য, খাতায় লিখে রাখো দাক্ষিণাত্য, ব্র্যাকেট দিয়ে লিখে রাখো ভারত। দাক্ষিণাত্যটা পুরো মালভূমি। এই মালভূমিতে প্রচুর তুলা হয়। হ্যাঁ, তুলা হয়। তুলা কিন্তু গাছ থেকে হয়, গাছ থেকে। এটাকে বলে কার্পাস তুলা। তোমরা কি আমাদের দেশে শিমুল তুলা দেখেছো? শিমুল গাছ দেখেছো? জি ম্যাম। তুলা গাছ দেখেছো? ইয়েস ম্যাম, দেখেছি। জি ম্যাম, দেখেছি ম্যাম। ওইরকম ভারতের এই দাক্ষিণাত্যে প্রচুর তুলা হয় এবং এই তুলাগুলো থেকে প্রচুর কাপড়ের কল। ভারতের কাপড় আমরা দেখি না বাজারে গেলে, যে সব ইন্ডিয়ান, সুন্দর সুন্দর শাড়িগুলো ইন্ডিয়ান, ত্রিপুসগুলো ইন্ডিয়ান, তাই না? কারণ ভারতে প্রচুর ওগুলো কি শিমল তুলা দিয়ে বানানো হয়েছে? না, ওটা আরেক ধরনের। তুলা থেকে সুতা তৈরি করা হয়, তাই তুলা থেকে বেশিরভাগ সুতা কাপড় হয়। ওখান থেকে আসে। হ্যাঁ, ঠিকই বলেছো। তুলাটার নাম কি? তুলাকে বলে কার্পাস তুলা। কার্পাস বলে। কার্পাস তুলা এগুলো চাষ করা হয়। ম্যাম মিউট করতে বলেন, একটু কিছু বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। যারা আনমিউট আছো মিউট করো, আমার সাথে কথা বললে আনমিউট করবা। তো ওখানে ভারতে ইক্ষু হয়, মানে আখ, চীনা বাদাম ইত্যাদি উৎপন্ন হয়। তবে অধিকাংশ মালভূমির মৃত্তিকা অনুর্বর হয়, ফলে কৃষিকার্যে প্রসার ঘটেনি। এরপর দেখো পশুপালন। পৃথিবীর মালভূমিগুলোতে তৃণভূমির প্রাচুর্যের জন্য মালভূমি অঞ্চলে পশুপালনকে তাদের জীবিকা অর্জনের অন্যতম উপায় হিসাবে বেছে নিয়েছে। অর্থাৎ মাটি যেহেতু বেশি উর্বর না, বড় বড় বৃক্ষ গাছপালা বা কৃষিকাজ হয় না, কিন্তু ঘাস তো হতেই পারে। অল্প একটু মাটির স্তর থাকলে ঘাস হবে। তো ঘাসকে বলছে তৃণ। এই তৃণভূমি অর্থাৎ এই তৃণভূমিকে ব্যবহার করে চারণভূমি বলে, বুঝছো? যেখানে পশুপালন চারণ করা হয়। তো এইসব চারণভূমিতে মানুষের জীবিকা হলো পশুপালন করা। এছাড়া দক্ষিণ পূর্ব আফ্রিকা, অস্ট্রেলিয়া ও মধ্য এশিয়ার মালভূমি অঞ্চলের অধিবাসীদের প্রধান উপজীবিকা হলো পশুপালন। উপজীবিকা মানে কি? যে পেশা বা যেই কাজ করে মানুষ তার জীবিকা নির্বাহ করে। হ্যাঁ। এরপরে দেখো শিল্প হলো মালভূমিতে যে বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ থাকায়। মালভূমিতে কিন্তু অনেক সময় বনজ সম্পদও থাকতে পারে, আবার খনিজ সম্পদে সমৃদ্ধ থাকায় সেখানে নতুন গড়ে উঠতে পারে। শব্দ হচ্ছে কার বাবা? একটু মিউট করো। যেমন কানাডার মালভূমি, ব্রাজিলের মালভূমি, ভারতের ছোট নাগপুর ও পটিকের মালভূমি অঞ্চলে মালভূমির পরিবেশ থাকা সত্ত্বেও বিভিন্ন শিল্প গড়ে উঠেছে, যা জনসংখ্যা বিস্তারে সাহায্য করেছে। কানাডার হ্যামিল্টন, ব্রাজিলের ভল্টা,
রেডন্ডা, ছোটনাগপুর, মালভূমির দুর্গাপুর, বোকারো, মালভূমির ভদ্রাবতী, এসব স্থানে শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ সমস্ত মালভূমি এলাকা উন্নত না, কিন্তু কিছু কিছু জায়গায় ধরো যদি পানি বিদ্যুৎ উৎপাদনের সুবিধা থাকে, যদি কার্পাস তুলার চাষ করা যায়, কিছু কিছু জায়গায় আবার এই সীমিত সুবিধাকে কাজে লাগিয়ে শিল্প গড়ে উঠেছে, সব জায়গায় না। আর পর্যটন শিল্প, আমাদেরই মনে হচ্ছে না যে মালভূমি যদি একটু দেখে আসতে পারতাম, তাই না? মনে হচ্ছে মালতা? হ্যাঁ হ্যাঁ, মালভূমি এলাকায় আবার অনেক ঝর্ণা থাকে, অনেক। তোমরা যদি কোনো তামিল সিনেমা দেখে থাকো, এই ভারতীয় সিনেমাগুলো, তাহলে দেখবা ওখানে অনেক উঁচু জায়গা ঝর্ণা দেখা। তো মালভূমি অঞ্চলের অনেক স্থানের নৈসর্গিক দৃশ্য অতি মনোরম। হ্যাঁ, যেমন ধরো নেতারহাট, অমরকন্টক, রাঁচি, যে ভারতে, এখানে অনেকে বেড়াতে যায়। এইসব জায়গায় পর্যটন শিল্পে বিকাশ ঘটে। আর কি হয়? শারীরিক শক্তি, প্রতিকূল পরিবেশে বাস করতে হয় বলে এখানকার অধিবাসীরা কর্মঠ, শক্তিশালী ও কষ্ট সহিষ্ণু হয়। তোমরা দেখেছো বাংলাদেশের এই পাহাড়ি যে জনগোষ্ঠীগুলো আছে, চাকমা, মারমা, গারো, এরা মহিলাদের দেখেছো পিঠে একটা ঝুড়ি নিয়ে পাহাড়ের ঢালে জুম চাষ করে। হ্যাঁ, ওরা অনেক পরিশ্রমী না, কষ্ট সহিষ্ণু। আবার দূর থেকে পাহাড়ি ঝর্ণা থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়, এজন্য এরা অনেক কষ্ট সহিষ্ণু আর পরিশ্রমী হয়। আরো আছে সেটা হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদের কি অবস্থা দেখি আমরা। জীবিকা অর্জনের সুযোগ কম থাকে বলে শান্ত মালভূমিগুলোতে জনসংখ্যার ঘনত্ব কম থাকে। অর্থাৎ যেখানে, যেমন ধরো বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব কম কোথায়? পার্বত্য এলাকায়, কারণ সেখানে জীবন ধারণ কঠিন। তো অনেক মালভূমিতে আবার খনিজ সম্পদ পাওয়া যায়। তবে খনিজ সম্পদ উত্তোলন লাভজনক হয় তাহলে মালভূমি অঞ্চলে খনিজ ভিত্তিক কার্যকলাপে জনবসতি গড়ে ওঠে, যেমন পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি, দক্ষিণ আফ্রিকার মালভূমি। তার মানে এই সব, মানে তোমাদের, আচ্ছা বলি একটু বোর্ডে তাকাও, জিনিসটা দেখো তো। এইটা ধরো সমভূমি আর এটা মালভূমি, তাকাও, দেখতে পাও? নিচুটা সমভূমি, এটা মালভূমি। এই যে এটা মালভূমি উঁচুটা, আর এটা সমভূমি। এখন যদি খনিজ তো থাকে মাটির নিচে, না? তুমি সমভূমি একটু লেফটে আনলে দেখা যেত। এদিকে এবার দেখা যায়? দেখা যায়? জি ম্যাম। এবার দেখো, সমভূমি থেকে যদি তুমি খনিজ উত্তোলন করতে চাও, তাহলে খনিজটা উত্তোলন করা সহজ, কারণ কম মাটি করতে হবে, খনন করতে হবে কম। কিন্তু মালভূমি থেকে যদি খনিজ উত্তোলন করতে চাও, খনন করতে হবে বেশি। বুঝতে পারছো কিনা? সাধারণ একটা কথা, ঠিক না? আবার মালভূমির শিলা কেমন আমরা পড়েছিলাম? কঠিন শিলা। কঠিন শিলা মানে কি? শক্ত। পাথর কেটে তুমি অসুবিধা হবে। পাথর কেটে, হ্যাঁ, এই এত বড় মালভূমি কেটে এখান থেকে খনিজ উত্তোলন করবা, তা অনেক কঠিন না? কিন্তু যদি এমন হয় খনিজটা হলো সোনা বা হীরা, বুঝছো? খেয়াল করো, খনিজটা যদি হয় হীরা বা সোনা, যেমন দক্ষিণ আফ্রিকার, এই যে এখানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বলে একটা জায়গা আছে, এখানে হীরা সোনা পাওয়া যায়। সেই ক্ষেত্রে পাথর খনন করা যাবে, মানে মেশিনারি তো আছে, তোমাকে তো কুড়াল দিয়ে খনন করতে হবে না, মেশিনারি তো আছে উন্নত মানের। তো তখন খরচ বেশি হবে, কি হবে? খরচ বেশি হবে, কিন্তু ওই পরিমাণ দামি মূল্যবান খনিজ যদি পাওয়া যায়, তাহলে পাথরও ভাঙা যাবে, খরচ বহন করা যাবে। হ্যাঁ, তাহলে খরচ বহন করা যাবে। কিন্তু মনে করো এতখানি খনন করে তুমি এখানে কয়লা পাও, তাহলে কি হবে? অনেক খরচ করে দেখা গেল কিছু অল্প কিছু কয়লা পাওয়া গেল, তাহলে কি ওটা খনন করা যাবে? না। খনিজ উত্তোলন করার আগে সার্ভে করে, সার্ভে মানে জরিপ করে দেখে যে আমাদের যেটুকু খরচ হবে সেটুকু উঠবে কিনা, মানে আমার পরিশ্রম, মূলধন, খরচ উঠে আসবে কিনা। এর থেকে যদি লাভজনক হয় তাহলে ওই খনিজ উত্তোলন করা হয়। এখানে ওই কথাটাই লেখা আছে, দেখো। এরূপ ক্ষেত্রে খনিজ দ্রব্য উত্তোলন যদি লাভজনক হয় তাহলে মালভূমি অঞ্চলে খনিজ ভিত্তিক কার্যকলাপের ফলে জনবসতির বৃদ্ধি পায়, অর্থাৎ
খনিজ এলাকা গড়ে উঠলে আশেপাশে শ্রমিকরা থাকবে, তখন সেখানে ঘর বাড়ি নির্মাণ হবে, তাই না? বুঝতে পারছো ঘটনাটা? এরকম বোঝা যাচ্ছে। মিস কোনো কোশ্চেন লিখবো না এখান থেকে? হ্যাঁ বাবা, এটা বড় প্রশ্ন হবে তো একবারে লিখে দিব। Okay, miss. দুর্গম ও রুক্ষ পরিবেশে বসবাস করতে হয় বলে এখানকার অধিবাসীরা কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। তাহলে এখান থেকে একটাই প্রশ্ন হবে, বড় প্রশ্ন, সেটা হলো, বলো দেখি তোমরা বলো কেমন প্রশ্ন বের করতে পারো, বলো কি প্রশ্ন হবে? বড় প্রশ্ন হবে একটাই, মানব জীবনে মালভূমির প্রভাব ব্যাখ্যা করো। হ্যাঁ এই তো পারছো, মানব জীবনে মালভূমির প্রভাব ব্যাখ্যা করো। মিস এর ব্যাখ্যাটা কি 9টা পয়েন্ট? 9টা না পারলে 6-7টা তো দিবা কমপক্ষে। মিস 4 মার্কের জন্য ঠিক আছে, তাহলে এটা 9 মার্কের জন্য 9 পয়েন্টটা। হ্যাঁ মনে করো এরকম দিবে, আফ্রিকা মহাদেশ এঁকে দিল, হ্যাঁ এরকম এঁকে দিয়ে বলবে যে উদ্দীপকে যে চিহ্নিত মানচিত্রটি রয়েছে সেখানকার ভূমিরূপের মানব জীবনের উপরে প্রভাব আলোচনা করো। বলবে না কিন্তু মালভূমি, তোমাকে আফ্রিকা বা স্পেন বা গ্রিনল্যান্ড নিয়ে বলবে, তোমাকে মনে রাখতে হবে আচ্ছা এই দেশটা বা মহাদেশটা এটা তো তাহলে মালভূমি, মনে রাখতে হবে। আচ্ছা এরপরে কি আছে দেখো, তাহলে আমরা এক অর্থে ভাগ্যবান তাই না, যে আমরা খুব সহজেই সমভূমিতে বসবাস করি, আমাদের এত কষ্ট করতে হয় না, হ্যাঁ চলাফেরায়, জীবিকা অর্জনে, তাই না? আচ্ছা এবার আমরা পড়বো সমভূমি। সমভূমি কি জিনিস এবং কিভাবে সৃষ্টি হয়, কত ধরনের সমভূমি আছে। দেখো সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। সমুদ্র পৃষ্ঠ বলতে সমুদ্রের পানির যে উচ্চতা ওইটাকে বেশ ধরে ভূমির উচ্চতা মাপা হয়। সামান্য হচ্ছে। হ্যাঁ তাহলে সমভূমি কাকে বলে, চট করে লিখে ফেলো, সমভূমি কাকে বলে। পরের প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, লেখো সমভূমি। মিস এটা তো একবার লেখাইছিলেন, সমভূমি কাকে বলে? না না সমভূমি পড়াইনি, আজকেই প্রথম, তাই না? ও না মিস সরি, যে মালভূমি পড়াইছেন। হ্যাঁ জি মি সমভূমি আছে প্রথম। আজকে প্রথম। তাহলে সমভূমি কাকে বলে লেখো, সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক হলো সমভূমি। গোটা পৃথিবীটা, যে পৃথিবী আমরা বসবাস করি সেই পৃথিবীর অর্ধেক হলো সমভূমি। বাকি অর্ধেক তাহলে কি? পানি। না পানি তো আছে আলাদা, পানি তো তোমার 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ স্থলভাগ, সেই 1 ভাগের অর্ধেক আবার সমভূমি, আর অর্ধেক হলো ওই যে পাহাড় মালভূমি, এগুলো পর্বত মালভূমি। পৃথিবীর বেশিরভাগ সমভূমি উপকূল ও নদী অববাহিকা অবস্থিত, মানে বেশিরভাগ সমভূমি হলো উপকূল, মানে সমুদ্রের উপকূল। কার ভাইব্রেশন হচ্ছে মোবাইলে, মিউট করে দাও। বেশিরভাগ সমভূমি কি উপকূল, যেমন ধরো আমাদের উপকূলীয় জেলা কোনটা বাংলাদেশে? চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এগুলো উপকূলীয় জেলা না? বলতো হলো সমভূমি। আবার নদী অববাহিকা অর্থাৎ এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো চারপাশের যে ভূমিগুলো সেগুলো হলো নদী অববাহিকা। এবং সমুদ্র উপকূল এবং নদীর অববাহিকাতেই পৃথিবীর সবচেয়ে বেশি সমভূমিগুলো অবস্থিত। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি এবং আফ্রিকা মহাদেশের সমভূমির পরিমাণ সবচেয়ে কম। আমি যে একটু আগে আফ্রিকা দেখালাম মালভূমি হিসাবে, দেখিয়েছিলাম, বলো? জি মিস। সিআরভি দিয়ে যে আঁকলাম, বললাম না প্রায় সমগ্র আফ্রিকা মহাদেশটাই মালভূমি। এই দেখো এখানে তার প্রমাণ দেখো, এই যে লেখা আছে আফ্রিকা মহাদেশের সমভূমির পরিমাণ সবচেয়ে কম, এই জন্য আফ্রিকা অনেক উন্নত। হ্যাঁ পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো ইউরেশিয়ার উত্তরাংশ,
আমরা জানি যে সবচেয়ে বড় আয়তনের দেশ রাশিয়া। এই রাশিয়ায় বিরাট এক অংশ আছে ইউরেশিয়া, এশিয়া আর ইউরোপের খানিকটা অংশ। মিউট করো জান্নাতুল মিম। একে ইউরেশিয়ার সমভূমি বলা হয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন লেখো। দ্বিতীয় প্রশ্ন লেখো যে পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? শুনি না, আবার বলেন। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি লিখেছ? জি মিস। এবার দেখো সমভূমি সৃষ্টির কারণ। এই সমভূমি কি কি কারণে সৃষ্টি হয়? এক হয় সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে। সঞ্চয় মানে কি? কোনো কিছু জমা হয়ে, না মাটি শিলা। কোন কোন নিচু অঞ্চলে নদীর মাধ্যমে পলি জমে। কিছু কিছু অঞ্চলে কি হয়, নদীর মাধ্যমে পলি জমে, অগ্নুৎপাতের ফলে লাভা জমে, বায়ুর মাধ্যমে লোয়েশ। আচ্ছা লোয়েশ কথাটা বলি তোমাকে। মরু এলাকায় তো বালুর স্তর একটা থাকে, তাই না? তো বালু তো আলগা থাকে মাটির সাথে, আলগা মানে সহজে উড়ে যায় বাতাসে। তাই মরুভূমির বালুগুলো বুঝছো বাতাসের মাধ্যমে উড়ে যে আরেকটা অন্য জায়গায় যে ওই বালুগুলোকে জমা করে একটা সমভূমির সৃষ্টি করে। এটাকে বলে লোয়েশ। ওই সমভূমিটা যদি ধুলো বালি উড়ে যে আরেক জায়গায় যে জমা হয়ে কোনো নিচু এলাকায় ধরো জমা হয়ে যদি কোনো সমভূমির সৃষ্টি করে সেটাকে বলে লোয়েশ সমভূমি। মিস এটা কি কোশ্চেনটা কি বলছে সমভূমি? ও পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি ওটা বলেছিল। আর পরে না মিস ওটার পরেরটা সমভূমি সৃষ্টির কারণগুলো কি কি, এগুলো ধরো 3-4 মার্কের থাকবে। হ্যাঁ তোমরা নিজেরাই বুঝতে পারবে আস্তে আস্তে প্রশ্ন কিভাবে হবে। আচ্ছা হিমবাহের মাধ্যমে গ্রাব রেখা ইত্যাদি সঞ্চিত হয়। মিস গ্রাব রেখা কি? হ্যাঁ হ্যাঁ বলবো। দেখো হিমবাহ কি আগে এটা বলি, একটু ছবিতে দেখো, এদিকে দেখো। এটা পাহাড় এঁকেছিলাম না, দেখতে পাও? এরপর বিরাট যে বরফের স্তূপ থাকে কিনা বলো, এটাকে বলে হিমালয় পর্বতে। হ্যাঁ তাহলে পর্বতের উপরে যে বড় বরফের স্তূপ থাকে এটাকে কি বলে? হিমবাহ। এই হিমবাহটা এদিকে তাকাও, হিমবাহটা এই পাহাড়ের গা বেয়ে এভাবে নেমে যায় নিচের দিকে। কেন নেমে যায়? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। তোমরা জানো নদী কোথা থেকে হয়? নদীর উৎপত্তি পাহাড়ের চূড়া থেকে। হ্যাঁ এই বরফ গলা নদী হয়। এই হিমবাহ বরফের স্তূপ বলে ওই পানিগুলো দিয়ে নদী হয়। তো তোমরা যদি বলো জলপ্রপাতের সৃষ্টি করে। হ্যাঁ যদি বলো যে তাহলে তো সব বরফ গলেই গেল, কিন্তু এই যে শীতকাল আসে তখন কি হয়? আবার বরফ জমা হয়। শীতকালে কি নদীতে অতটা পানি থাকে বলো? নদী শুকিয়ে যায় না? হ্যাঁ। আবার বর্ষাকালে বৃষ্টিও হয়, আবার এই বরফ গুলাও গলে। তখন কি হয়? পানি সরবরাহ বেড়ে যায়। আচ্ছা এখন কথা হলো গ্রাব রেখা কি? এই যে দেখছো পাহাড়ের গা বেয়ে এই পর্বতটা যে হিমবাহটা যে নেমে আসছে তখন এই ঘর্ষণ একটা হয় কিনা বলো? ঘষা লাগে কিনা? ঘর্ষণ যেটা হয় পাথরের সাথে ঘর্ষণ খেয়ে পানিটা, হ্যাঁ ঘর্ষণ খেয়ে এখানকার মাটি শিলাগুলো ক্ষয় হয়। পাহাড়ের গায়ে যে শিলাগুলো থাকে সেটা কঠিন হোক আর নরম হোক, এগুলো ক্ষয় হয়ে এখানে এসে জমে। বুঝছো? এটাকে বলে হিমবাহের গ্রাব রেখা। বোঝা গেছে? লিখে ফেলো। লেখো গ্রাব রেখা কি? লেখো চটপট লিখে ফেলো। গ্রাব রেখা কি? গ্রাব রেখা কি? হ্যাঁ দেখো পাহাড়ের গা বেয়ে হিমবাহ, পাহাড়ের ঢাল বেয়ে লেখো পাহাড়ের ঢাল বেয়ে হিমবাহ নেমে আসার সময় হিমবাহ নেমে আসার সময়
যে ঘর্ষণ সৃষ্টি হয়। হ্যাঁ, যে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসার সময় ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে ক্ষয়িত শিলারাশি, ক্ষয়িত মানে কি? ক্ষয় হওয়া। ক্ষয়িত শিলারাশি সঞ্চিত হয়ে গ্রাবরেখা সৃষ্টি করে। ক্ষয়িত শিলারাশি সঞ্চিত হয়ে গ্রাবরেখা সৃষ্টি করে। মিস প্রচুর শব্দ হচ্ছে। শিলারাশির পরে কি হবে? ক্ষয়িত শিলারাশি সঞ্চিত হয়ে গ্রাবরেখার সৃষ্টি করে। এ আর কামাল, এই আইডিতে কি আসছো? এ আর কামাল, এখান থেকে শব্দ আসছে। নাজনীন আক্তার, তোমরা একটু মিউট করো। মোসাম্মদ তাসফিয়া, আরেকটা কি কারণে হয় দেখো? আরেকটা হয় ক্ষয় কার্যের ফলে। নদী, সমুদ্র, বায়ু, হিমবাহ এগুলো যখন ক্ষয় করে এর ফলে সমভূমি হয়। এবং আরেকটা হয় ভূ আলোড়নের ফলে। ভূ আলোড়ন হলো ওই যে আমরা দেখেছিলাম যে স্তূপ পর্বত সৃষ্টির সময় যে কোনো অংশ নিচে নেমে যায়, কোনো অংশ উপরে উঠে যায়, ব্লকের মতো, মনে আছে? জি মিস। হ্যাঁ, ওইভাবেও সমভূমির সৃষ্টি হতে পারে, তিনটা ভাবে। ম্যাম এ আর কামাল এখনো মিউট করে নাই। মিউট করো, শব্দ আসে। আচ্ছা, এবার বলো 101 থেকে 110 এ কে কে আছো? মিস 101, মিস 102, 102, মিস 103, 103, হ্যাঁ 108, মিস 101 দিছেন। হ্যাঁ দিয়েছি। মিস 107, 108, 108, হুম নূর, হ্যাঁ 108, 106, 106, জান্নাতুল মিম, জি ম্যাম। হ্যাঁ আচ্ছা 110 পর্যন্ত হলো। 110 থেকে 20, 111 থেকে 20, ম্যাম 112, 112 হলো সামিয়া আক্তার, না? জি মিস, এরপর ম্যাম 114, 114 আল মাহবুবা, জি ম্যাম। এরপর বলো, দ্রুত বলো। এরপর 114 পরে বলো 120, 120 থেকে 30 এ বলো কে কে আছো? মিস 126, মিস 126, 128, ইসরাত জাহান মিলি, 126, জি মিস। 129, 128 বলেছো? মিস তাসফিয়া, 100, ইয়েস ম্যাম 128, হ্যাঁ তাসফিয়া, তুমি তো একটু কম ক্লাস করো মনে হচ্ছে। মিস 129, 129 সুমাইয়া হাশেম, ম্যাম 130, জি ম্যাডাম, 100, ম্যাম 135, 30 আছে কি? ইতি আছো? ম্যাম ইতি? 131, জি মিস, ম্যাম 135, হ্যাঁ দিচ্ছি। 131 জ্যোতি চৌহান আছো? ম্যাম 135, জ্যোতি চৌহান কি আছো? ম্যাম 141, 140, ম্যাম 139, 35 লিখেছেন। ম্যাম 141, 140 ম্যাম 142, ম্যাম 139, 140, 142, ম্যাম 141, মিস 142, হ্যাঁ দিয়েছি 142, 42 এর পরে ম্যাম বলো। 144, 144 শিপা, হ্যাঁ 131 দিয়েছেন। 131, মিস 139, জ্যোতি চৌহান, মিস 148, জ্যোতি চৌহান 131, হ্যাঁ দিয়েছি। আজকে তোমার ভূগোল প্রথম ক্লাস করেছি আমি। 151, ম্যাম 149, ম্যাম 154, 151, হ্যাঁ দিয়েছি। ম্যাম 149, ম্যাম 154, 151 মিস, 149 মিম, 151, জি ম্যাম, 151
জান্নাতি ম্যাম 154 150 154 ম্যাম হচ্ছে 140 কে? দিয়েছেন জি ম্যাম হুম। হ্যাঁ দিয়েছি 150 131 135 মিস 148 ম্যাম